গুড ইভিনিং অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল কম্পিটিটিভ গাইডেন্স। তোমরা সবাই আশা করি পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ সম্পর্কিত স্টাডি অত্যন্ত ভালোভাবে চালাচ্ছ। প্রিভিয়াস দুটো ভিডিওতে আমি তোমাদেরকে স্ট্র্যাটেজিক গাইডেন্স হিসাবে যেগুলো দিয়েছি, আশা করি সেগুলোতে তোমরা উপকৃত হচ্ছ। তবে আজ আমরা এরকম কোনো আপকামিং যেটা এলএস ইলেকশনের পর হতে পারে তা নিয়ে ডিসকাস করব না। আজকের টপিক পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অফিসার হওয়ার যে পরীক্ষা অর্থাৎ ডাব্লিউবিসিএস, তার একটা পোর্শন নিয়ে। এই পোর্শনটি নিয়ে এখন এত আগে থেকে অর্থাৎ পিএসসির ওয়েবসাইটে ফর্ম ফিল আপ বা পরীক্ষার নোটিফিকেশন দেওয়ার আগেই আমরা আলোচনা করছি মূলত আমার একটা অভিজ্ঞতা থেকে। সেটি হলো আমার প্রিপারেশনের দীর্ঘ সময়ে আমি দেখেছি যে উত্তরে আলিপুরদুয়ার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত বিস্তীর্ণ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আমার পরিচিত যে অ্যাসপিরেন্টসরা আছে তাদের প্রত্যেকেরই অপশনাল পেপারটা নিয়ে একটা ব্যাপক ভীতি বা প্রিপারেশনের একটা অবহেলা লক্ষ্য করে তারা উত্তীর্ণ হতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে বহু রিকোয়েস্ট পেয়েছি যে স্যার একটু অপশনাল পেপারটা 2024-এর ডাব্লিউবিসিএসের জন্য এখন থেকেই কীভাবে শুরু করব তার উপর কিছু গাইডেন্স দিন। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি। আশা করি যারা বিগত দিনে ডাব্লিউবিসিএস দিয়ে অনুত্তীর্ণ রয়েছে বা 2024-এ প্রথমবার ডাব্লিউবিসিএস দেবে তাদের অপশনাল সাবজেক্ট নির্ণয় বা রেকটিফিকেশানে এটি ব্যাপক কাজে দেবে। আসুন দেখা যাক। তো অপশনাল পেপার ফর ডাব্লিউবিসিএস 2024 এসেন্সিয়াল বাট অফেন আন্ডার এস্টিমেটেড 400 মার্কস। বাংলা ইংলিশ রিটেন পেপারটা কম্পালসারি থাকে এবং দুটোর মধ্যে সাধারণত বাংলা পেপারে যেহেতু বাঙালি পরীক্ষার্থী বেশি থাকে তাদের একটা ইনবর্ন গ্রিপ থাকে, তো সেই অর্থে তারা ওই 400 মার্কসের জন্য যে পরিমাণ ফাইট করে বা প্রিপারেশন নেয়, দেখা গেছে এত গুরুত্বপূর্ণ একটা অপশনাল পেপারে 400 মার্কসে সেই অনুযায়ী কোনো রকম প্রিপারেশান লক্ষ্য করা যায় না। এমনকি এমনও হয় যে ফর্ম ফিল আপ করতে বসার একদিন আগে দুদিন আগে বন্ধুরা ডিসকাস করে একটা সাবজেক্ট ঠিক করলাম যে এটি এই বছর অপশনাল করব, বা পাশের বাড়ির কোনো দাদা বা উত্তীর্ণ কোনো ছাত্রের সাথে ডিসকাস করে বা তার মতামত নিয়ে জাস্ট লাইক ভোটিং, একটা ভোট নিলাম, তো ম্যাক্সিমাম লোক বলছে এটা নিতে তাই নিয়ে নিলাম। এই ভেবে আমরা অপশনাল ফর্ম ফিল আপ করতে দেখেছি। তো আজকে আউট অফ দ্য বক্স কী কী ভাবনা চিন্তা করে আমরা এই জিনিসটাকে সিলেক্ট করতে পারি এবং এক চান্সেই যাতে প্রিলিমস মেন্স এবং ইন্টারভিউ টোটাল জিনিসটাকে ক্লিয়ার করে আমরা গ্রুপ এ এবং বি চাকরির জন্য নিজেকে মনোনীত করতে পারি, সেই ব্যাপারেই এগাবো। প্রথমেই চলে আসি যে এই অপশনাল সাবজেক্টের রোল ইন অ্যাচিভমেন্ট, অর্থাৎ ডাব্লিউবিসিএস গ্রুপ এ এবং বি স্তরের যে সর্বোচ্চ চাকরিগুলি রয়েছে সেগুলিতে এই অপশনাল সাবজেক্টের রোল কতটা এবং কীভাবে। নাম্বার 1, গেম চেঞ্জার ফর গ্রুপ এ অ্যান্ড বি, অর্থাৎ গ্রুপ এ এবং বি যে 7 রকম চাকরি রয়েছে, গ্রুপ এতে 6টি এবং গ্রুপ বিতে 1টি, এই 7 রকম চাকরির জন্য একমাত্র গেম চেঞ্জার হতে পারে তোমাদের কাছে এই অপশনালটি। কারণ বাকিরা হয়তো অপশনালে অবহেলাজনিত কারণে এইখানে আসতে পারে না। এই সূত্রে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে ডাব্লিউবিসিএস মেন পরীক্ষার প্রথম 3 দিন অর্থাৎ পেপার 6 পরীক্ষা অবধি যেমন অ্যাটেন্ডেন্স খুব বেশি থাকে, দেখা যায় চতুর্থ দিন অর্থাৎ অপশনালের পেপার 1 এবং পেপার 2 এর দিন ড্রাস্টিক্যালি পিএসসির সিট পড়লে বা অন্য স্কুলগুলোতেও দেখা যায় বেঞ্চ খালি হয়ে গেছে, অর্থাৎ অনেকেই পরীক্ষায় অ্যাপিয়ার করে না, অথচ তারা ফর্ম ফিল আপের সময় হয়তো সেই সাবজেক্টটিকে ফিল আপ করেছিল।
তার কারণ একটাই যে সাবজেক্টে অবহেলাজনিত কারণে প্রিপারেশনের ঘাটতি রয়ে যায়, তো তারা অলরেডি গ্রুপ এ এবং বি এর প্রতিযোগিতা থেকে বেরিয়ে যায়। সেই কারণে ইটস এ গেম চেঞ্জার ফর গ্রুপ এ অ্যান্ড বি। নেক্সট, differentiates highest level officers of West Bengal with other WBCS officer. WBCS অফিসারের 4টে ক্যাটাগরির মধ্যে গ্রুপ সি এবং ডি, যারা লেভেল 10 টু লেভেল 14 স্কেলের মধ্যে বিলং করে, এবং বাকি গ্রুপ এ এবং বি যারা, তারা লেভেল 16 স্যালারিতে ইনক্লুড হয়েছে, এদের মধ্যে ডিফারেন্সিয়েট করে দিতে পারে একমাত্র এই অপশনালের প্রাপ্ত নাম্বার। নেক্সট, অপরচুনিটি মেকার, যেটা ইন্টারভিউতে, অর্থাৎ যে 200 মার্কস ইন্টারভিউ তোমরা অ্যাপিয়ার করবে মেন্স পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর, সেখানে অপশনাল সাবজেক্টে প্রায়শই দেখা যায় যে ইন্টারভিউ বোর্ডে অনেক কোশ্চেন অ্যারাইজ করে বা জিজ্ঞেস করা হয় ক্যান্ডিডেটকে। তো সেখানে যদি তোমার অপশনাল পেপারটি খুব ভালোভাবে রেডি হয়ে থাকে, তো সেখানকার একটা তুমি কমপ্লিট একটা রেসপন্স দিতে পারলে, সেখানে তোমার, আমার মনে হয় এই 200 মার্কসের ইন্টারভিউতে অনেকটা পরিমাণ আপলিফ্ট হয়। আমি নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি নিজস্ব খুব উপকার পেয়েছি, সেটি নিয়ে পরে বলবো। আপাতত আমি রোলটা বলছি, এটি 3 নম্বর রোল। এবং লাস্ট নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে যদি কোনো ওভারল্যাপিং সাবজেক্টসকে আমি অপশনাল হিসাবে বেছে নিই, অর্থাৎ যে সাবজেক্টটি প্রিলিমস এবং মেন্সেও ছিল, যথেষ্ট নম্বর ক্যারি করতো, সেই একটা সাবজেক্টকেই যদি আমি অপশনাল হিসাবে গ্রহণ করি, তাহলেও একটা ড্রাস্টিক বুস্ট পাওয়া যায় নাম্বারের স্কোরিংয়ের ক্ষেত্রে। ধরা যাক যেটি খুব রেপুটেড যে 4টে সাবজেক্ট আছে, একটা হচ্ছে হিস্ট্রি, একটা জিওগ্রাফি, একটা পলিটি, একটা ইকোনমিক্স। আমরা জানি প্রিলিমসে হিস্ট্রি 50 মার্কস থাকে, হিস্ট্রি এবং আইএনএম নিয়ে, এবং মেন্সে থাকে 100 মার্কস, অর্থাৎ 150 মার্কস হিস্ট্রিতে ক্যারি করে, আর 400 মার্কস ক্যারি করছে অপশনালে। অর্থাৎ কেউ যদি হিস্ট্রি অপশনাল নেয়, সেক্ষেত্রে তাকে অ্যাডিশনাল ওয়ার্ল্ড হিস্ট্রিটা পড়তে হচ্ছে যদিও, কিন্তু সে 400 প্লাস 150 ইকুয়াল টু 550 নাম্বারের জন্য একটাই সাবজেক্টকে অ্যালোকেট করে দেবে। ঠিক এই একই ঘটনাটি হয় জিওগ্রাফির ক্ষেত্রে। জিওগ্রাফিতে প্রিলিমসে 25, মেন্সে 100 অর্থাৎ 125, এবং 400 অর্থাৎ 525 মার্কস ক্যারি করা যায় শুধুমাত্র জিওগ্রাফিকে বেছে নিয়ে। তো এই ধরনের কোনো সাবজেক্টকে যদি কেউ বাছতে চায়, তবে সেক্ষেত্রে দেখা যায় যে অনেকটা সে উপকৃত হতে পারে। তো এই 4টে রোল অ্যাচিভমেন্টে থাকে অপশনাল পেপারে। এবার দেখা যায় যে বিভিন্ন যে অ্যাসপিরেন্টস, আজকাল প্রায় 2 লাখ মতো পরীক্ষার্থী ডাব্লিউবিসিএস পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে বসে বা অ্যাপিয়ার করে, তাদের মধ্যে কি কি সন্দেহ, দ্বিধা বা ডায়লেমা জন্মায়, সেইগুলো একটুখানি ডিসকাস করব। দেখবে আমি এখানে 8টি মতো পয়েন্ট লিখেছি, তোমাদের কাউন্ট না কাউন্ট জীবনের প্রথম ডাব্লিউবিসিএস বা এখন, এর মধ্যে কিছু না কিছু পয়েন্ট মনে হচ্ছে, অবশ্যই হচ্ছে। তোমরা অবশ্যই এগুলো কমেন্ট করে জানিও, আমি যতটা সম্ভব ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। নাম্বার 1, আমার চুজ করা অপশনাল সাবজেক্টটা স্কোরিং কি স্কোরিং না, অর্থাৎ আমাকে কতটা বুস্ট করতে পারে। নেক্সট, আমার গ্র্যাজুয়েশন লেভেলের সাবজেক্ট নিলে বেশি অপশনাল স্কোর হবে, নাকি ওভারল্যাপিং কোনো সাবজেক্ট অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, যেগুলো ওভারঅল ডাব্লিউবিসিএস প্রিলিমস আর মেন্সে কাজে দিয়েছিল, সেটি নিয়ে পড়লে বেশি নাম্বার স্কোর হবে? কোনটা বেশি বিচক্ষণতা, অর্থাৎ কনভেনিয়েন্ট অর স্কোর এনহ্যান্সার হবে, এই একটা দ্বিধা চলে অপশনাল সাবজেক্ট বাছার সময়। নেক্সট, নাম্বার 3, আমার নিজস্ব পছন্দের একটা সাবজেক্ট, সেটি আমাকে অপশনাল হিসেবে চুজ করলে কতটা বেনিফিট দেবে। যেমন এটি একটি এক্সাম্পল দিয়ে বোঝায়, খুব ভালো বুঝতে পারবে। আমার নিজস্ব সাবজেক্ট কেমিস্ট্রি, কিন্তু আমার জিওগ্রাফির প্রতি অত্যন্ত একটা ছোট থেকে ক্লাস 10th
লেভেল পর্যন্ত বা তার পরবর্তী জীবনেও অত্যন্ত বেশি অ্যাট্রাকশন বা ম্যাটার অফ ইন্টারেস্ট মনে হয়। তাহলে এবার আমার ক্ষেত্রে যদি একটা কোশ্চেন অ্যারাইজ করে যে আমার তো জিওগ্রাফি ওন ইন্টারেস্ট সাবজেক্ট, আমি খুবই বেশি এর প্রতি আপ্লুত বা আমি ইন্টারেস্ট ফিল করি, তাহলে আমার কি এটা নিয়ে মেন্সে খুব ভালো রেজাল্ট হওয়ার চান্স আছে? কারণ একটু আগেই বললাম যে জিওগ্রাফি অপশনাল নেওয়া মানে 525 নম্বরের সিলেবাস, 525 নম্বরের স্কোর আউট অফ 1600, এইটা তোমাকে কভার হয়ে যাচ্ছে। তো আমি এই ভেবে দ্বিধায় পড়ে যাই যে এটা নিলে আমার সেটা উপকার হবে নাকি না নিলে। বোঝা গেল ফ্রেন্ডস? নেক্সট, প্রিভিয়াস ইয়ার বা তার আগের ইয়ার, এই সমস্ত বছরে টপার বা সেরা 3জন স্টুডেন্ট যারা 1, 2, 3 র্যাঙ্ক করেছিল, তারা কোন সাবজেক্ট নিয়েছিল? তাহলে নিশ্চয়ই সেই সাবজেক্টে কোনো একটা ক্যারিজমেটিক নাম্বার স্কোর করার নিশ্চয়ই জায়গা থাকে। এইটা আমাদের আজকাল মাইন্ডে খুব স্টাক করে। তো সেখান থেকে আমরা অনেক সময় অপশনাল সাবজেক্ট চুজ করার কথা ভেবে থাকি, কিছু স্টুডেন্ট বটে। নেক্সট, নাম্বার 5, এমন কোন কোন পেপার আছে যেখানে ইয়ার আফটার ইয়ার সাজেস্টিভ প্রশ্ন পড়ে এবং স্কোর খুব ভালো এনহ্যান্স হয়? বাঙালি স্টুডেন্টদের মধ্যে ডাব্লিউবিসিএসকে লক্ষ্য করে যে অ্যাসপিরেন্টসের সমাজটা তৈরি হয়েছে, তাতে আমি লক্ষ্য করেছি যে তাদের এই 4টে সাবজেক্টের প্রতি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি অ্যান্ড এগ্রিকালচার, সায়েন্স, আর্টস, কমার্স, সব ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েদেরই এই 4টে সাবজেক্টের প্রতি এরকম একটা ধারণা রয়েছে যে সেটা তাদের সাজেস্টিভ পেপার হিসাবে খুব ইজি বা কম পড়ে মার্কস এনহ্যান্স করা বা সিলেবাস কম কভার করে বেশি অ্যান্সার লিখতে পারার ক্ষেত্রে কাজে দেবে কিনা। কারণ এগুলো নিয়ে প্রচুর সংখ্যক লোক আগে ইউপিএসসিতে অ্যাপিয়ার করে আগের বছরগুলিতে, বা আজ থেকে যদি 10 বছর পেছনে আমরা তাকাই তখনও দেখা যায় যে ইউপিএসসি লাগিয়েছে বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেও শাইনিং করেছে। তো সেইটা আমরা মিথ না ট্রুথ, এই ভাবনায় একটুখানি দ্বিধাগ্রস্ত ফিল করি। নেক্সট, নাম্বার 6, আগে যে করে হোক একটা ডাব্লিউবিসিএস পোস্টকে গ্রহণ করি, গ্রুপ সি বা গ্রুপ ডি, কারণ এতে আমার 400 নম্বরের সিলেবাসের পড়াশোনা কমে গেল। আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে যে জার্নিটা ইজি হবে। তো সেই অর্থে কিছু ক্যান্ডিডেটস আছে যারা প্রাথমিকভাবে অপশনালটাকে অবহেলা বা জাস্ট নামমাত্র ফিল আপ করে পরে ভাবে যে গ্রুপ এ ও বি এর জন্য পোটেন্সিয়াল প্রিপারেশান নিয়ে তার পরের বছর গ্রুপ এ বা বি গ্র্যাব করবে। তো এ সংক্রান্ত বিষয়ে প্র্যাকটিক্যালি যেটা হয় এবং আমি নিজের অভিজ্ঞতায় যা দেখেছি সেটি হলো, গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরের যে চাকরিগুলি আছে প্রত্যেকটি খুব ভালো একটা পোটেন্সিয়াল পোস্ট, যেটা সাধারণ মানুষ বা গ্রাসরুট লেভেল মানুষকে প্রচণ্ড ভালো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বা ইলেকশন বা অন্যান্য সমস্ত রকম কার্যনির্বাহের ক্ষেত্রে ন্যস্ত করা হয়। ধরা যাক গ্রুপ সি এর ক্ষেত্রে যে রেপুটেড পোস্টগুলো আছে সেটা হচ্ছে রেভিনিউ অফিসার্স বা জয়েন্ট বিডিও বা সিডিপিও, এদের ক্ষেত্রে একটা, বা গ্রুপ ডি এর ক্ষেত্রে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার বা কোঅপারেটিভ ইন্সপেক্টর, এদের ক্ষেত্রে দেখা যায় একটা ব্যাপক চাকরির প্রেশার তারা ফিল করে ঢোকার পরপরই, যেহেতু ব্লক স্তরের চাকরি। তো সেই অর্থে দেখা যায় যে এই চাকরির একটা প্রেশারকে ব্যালেন্স করে পরবর্তী বছরের জন্য এই গ্রুপ এ বির জন্য প্রিপারেশানটা নেওয়া তার পক্ষে হলোই না হয়তো। এতে তার এক্সিস্টিং পোস্টেই হয়তো থেকে 4-5 বার দেওয়ার পর সে তখন একটা বয়সজনিত কারণে হতে পারে বা সাংসারিক দায়িত্ব বা ইত্যাদির কারণে দেখা যায় যে এই জায়গা থেকে সরে আসে। তাহলে দ্য রেজাল্ট ইজ দ্যাট সারা জীবনের মতো গ্রুপ এ এবং বিকে ভুলে যেতে হলো। এতে ক্ষতিটা হলো শুধুমাত্র নিজের উৎসাহ, উদ্দীপনা বা পড়াশোনার লস হলো না, হলো একটা ব্যাপক পরিমাণে অর্থনৈতিক লসও হলো। সেটা হচ্ছে একটা গ্রুপ এ বা বি সার্ভিসে জয়েন করে
পরবর্তী প্রমোশন স্কোপগুলোতে যে এনহ্যান্সমেন্টটা পাওয়া যায় সেটা সারা জীবনের মতোই অধরা রয়ে গেল। তো আমি মনে করি না পয়েন্ট নাম্বার 6টা যদি কোনো ক্যান্ডিডেট বিলো 30 ইয়ার্স এজ হয়ে থাকে এবং ডাব্লিউবিসিএস পরীক্ষা একাধিকবার দিয়ে থাকে, তার পক্ষে এইটা ভাবার কোনো কারণই নেই। পয়েন্ট নাম্বার 6, যদি একটু এজেড পার্সন হয়, যার মনে হচ্ছে যে সাংসারিক দায়িত্ব এবং কাজের চাপ তাকে ঘিরে ধরেছে, তার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। নেক্সট পয়েন্ট নাম্বার 7, যে বেঙ্গলি ভার্সানে অপশনাল পেপার লিখলে আদৌ ঠিক করে নাম্বার দেবে তো? তো এর উত্তরে আমি একটাই কথা বলবো যে আমি নিজে বেঙ্গলি ভার্সানে অপশনাল পেপার পড়াশোনা করেছি এবং সেটি আমার ক্ষেত্রে খুব ফ্রুটফুল একটি রেজাল্ট দিয়েছে। এছাড়াও ইউপিএসসি পরীক্ষাতেও আজকাল দেখা গিয়েছে, আমারই কিছু পরিচিত লোকের থেকে শোনা, যে তারা বেঙ্গলি ভার্সানে লিখেও সিলেকশন পেয়েছে। তো সেই অর্থে বলতে পারি যে বেঙ্গলি ভার্সানে অপশনাল লেখা যেতেই পারে, কিন্তু বেঙ্গলি ভার্সানের কোন সাবজেক্টটাকে লেখা যেতে পারে না সেটারও একটা সম্যক ধারণা থাকা। আমরা পিএসসির ওয়েবসাইট যদি খুলি তাহলে দেখব 10টা ল্যাঙ্গুয়েজ আর 27টা সাবজেক্ট, টোটাল 37টা অপশনাল পেপার আছে। এবার তার মধ্যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, ধরা যাক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংও আছে। এইবার এগুলো নিশ্চয়ই আমরা বাংলা ভার্সানে কনভার্ট করে করে লিখব না, কারণ কিছু কিছু টার্মের বেঙ্গলি ভার্সন আসেই না, বা সেটায় যিনি খাতা দেখবেন তিনি অস্বস্তি বোধ করতে পারে, বা সেখান থেকে কোনো মিনিংই হয়তো সে না পেতে পারে। কিন্তু অন দ্য আদার সাইড ওভারল্যাপিং সাবজেক্ট যেগুলো আছে, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, এইগুলির ক্ষেত্রে বেঙ্গলি ভার্সান লিখে, যেহেতু তার একটা মিনিংফুল ভার্সান আমরা মার্কেটে অ্যাভেলেবেল বুকসের মধ্যে পাই বা পড়াশোনার মধ্যে এখনও রয়েছে, সেগুলো করা যেতেই পারে। অর্থাৎ কোন সাবজেক্টের জন্য চুজ করছি তার উপর ডিপেন্ড করবে বেঙ্গলি ভার্সান আদৌ করা যায় কিনা। তবে হ্যাঁ, যদি বেঙ্গলি ভার্সানে লিখি তো এন্টায়ার পেপার 1, এন্টায়ার পেপার 2 টোটালটাই বেঙ্গলিতে লিখব। যদি ইংলিশ ভার্সান চুজ করি তবে এন্টায়ার পেপার 1, এন্টায়ার পেপার 2টা ইংলিশ ভার্সানেই লিখব। বাংলা ইংলিশ মিক্স করে অ্যান্সার লিখলে সেক্ষেত্রে কিন্তু সেটা ডিসকোয়ালিফিকেশান হলেও হতে পারে। এক্ষেত্রে কোনো স্ট্রং ইনস্ট্রাকশন পিএসসির ওয়েবসাইটে আই থিঙ্ক নেই, বা যিনি খাতা দেখেন তার একটা ডিসক্রিপশান চলে। তো তোমরা এই জিনিসটিতে খেয়াল রেখো, এখনও ভাবার অনেক সময় আছে, এই কারণেই এইটা নিয়ে আজকে বলা। লাস্ট, এই অপশনাল পেপারটা আমি তৈরি করতে গিয়ে প্রচুর সময় ব্যয় হবে। এই সময় ব্যয় হওয়ার দরুন আমার 1200 মার্কসের কম্পালসারি পেপার অবহেলা হয়ে যাবে না তো? এই প্রশ্নটাও একদল স্টুডেন্ট বা অ্যাসপিরেন্টের মাথায় আসে। আবারও বলি, যদি ফ্রেশার স্টুডেন্টস, একদম যারা গ্র্যাজুয়েট হয়ে বেরিয়েছে বা 1-2 বছর বা 23 বছর বয়স বা বিলো 25, তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা করা টোটালি মিনিংলেস। কারণ তোমাকে বুঝতে হবে, আমি যেটা একটু আগেই বললাম, যে একটা ডাব্লিউবিসিএস গ্রুপ আর এ, যেটা লেভেল 16 স্যালারি, এবং আরেকটি গ্রুপ সি এবং ডি, অর্থাৎ লেভেল 10, লেভেল 12, 14, 15 লেভেলের স্যালারি। গ্রুপ সি এবং গ্রুপ এ চাকরির মধ্যেই একটা আলাদা পার্থক্য রয়ে যায় লেভেলগতভাবে, তোমরা সেটা বুঝতেই পারছো। এবং অপর দিক থেকে আমি যদি সিম্পল, মানে স্বার্থান্বেষী মানুষ যেভাবে ভাবে, যে ফিনান্সিয়াল ব্যাপারটার দিকে যে কতটা আমি লস করবো সেটাও যদি ভেবে থাকি, তাহলে তোমাদের এক্ষেত্রে বলে রাখি, বর্তমান দিনে দাঁড়িয়ে একটা গ্রুপ সি লেভেলের অফিসারের সাথে গ্রুপ এ লেভেলের অফিসারের স্যালারি প্রায় 17 থেকে 18 হাজার টাকার মাসিক মাইনার গ্যাপ থাকে। এইটা মাল্টিপ্লাইং হতে থাকবে মাস দিয়ে,
এবং শুধু তাই না, ইয়ার আফটার ইয়ার যখন প্রমোশনাল স্কোপ আসবে তখনও। অর্থাৎ ওভারঅল তুমি একটা প্রচুর সেভারাল ল্যাক্স রুপিস তার একটা গ্যাপে রান করবে যদি এটা না পাও। এই স্বার্থ নিয়েও যদি তুমি ভেবে থাকো, তাহলে তোমার 8 নম্বর কোশ্চেনটা মাথায় আসার কোনো কারণ নেই। এটিকে মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলো। কারণ আমার বয়স কম যদি থাকে এবং সুযোগ প্রচুর থাকে, ফ্যামিলির কোনো রেসপন্সিবিলিটির বিরাট বার্ডেন না থাকে, তবে অবশ্যই আমাকে অ্যাডিশনাল টাইম দিতে হবে। অনেকে এবার এর সাপেক্ষে আমাকে প্রশ্ন করেছে যে অ্যাডিশনাল টাইম কত দেওয়া যেতে পারে। এইটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করবে। তবে যেহেতু এটা একটা জেনারেল ডিসকাশন হচ্ছে, একটা থাম্ব রুল করা যেতে পারে। সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করে আসার পর থেকে প্রতিদিন, যদি ফার্স্ট টাইম কোনো অপশনাল সাবজেক্ট নিই তাহলেও বলছি, প্রতিদিন যদি 1 আওয়ার করে দেওয়া যেতে পারে, তাহলে ফর্ম ফিল আপ থেকে মেন্স পরীক্ষার এই যে 7 থেকে 8 মাসের গ্যাপ, অর্থাৎ 240 থেকে 250 দিন থাকবে, তাতে আমার 250 আওয়ার্স অপশনাল পড়াশোনায় ব্যয় হবে, যেটা একটা বিলো 25 বা বিলো 30 এজের স্টুডেন্ট চাইলে দিতে পারে। এমন এক্সাম্পল প্রচুর আছে থ্রু আউট দ্য ওয়েস্ট বেঙ্গল, যারা এই সিচুয়েশান করে আজকে ডেভেলপ করেছে। তো এটা একটা জাস্ট এ থাম্ব রুল। এর থেকে বেশি টাইমও কাউর লাগতে পারে, এর থেকে কম টাইমও কাউর লাগতে পারে। তবে আমাকে খেয়াল রাখতে হবে যে মেন্স পরীক্ষায় বসা এবং ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ এর মাঝখানে 250 আওয়ার্স অ্যাটলিস্ট অপশনাল পেপারে আমাকে দিতে হবে। যদি দেওয়া যায় তবে অবশ্যই একটা পোটেনশিয়ালিটির জায়গা তৈরি হয়, যেখান থেকে এক চান্সে ডাব্লিউবিসিএস ক্লিয়ার করা যেতে পারে। তো এইসব ডায়লেমাগুলো আছে। আরও কোনো এর বাইরে ডায়লেমা থাকলে তোমরা আমাকে জানাবে, আমি চেষ্টা করব তার প্রপার অ্যান্সার দিতে। এইসবের উপর বেস করে যদি তোমরা আমাকে বলো যে স্যার আমাদের তাহলে অ্যাডভাইস করুন যে কী সাবজেক্ট নেওয়া যায়, তার অ্যান্সার হচ্ছে নো সাচ সাবজেক্ট। এমন কোনো সাবজেক্টই নেই যেটা ইউনিভার্সালি সবার জন্য কনভেনিয়েন্ট বা স্কোরার বা এনহান্সার বা চাকরি এনে দিতে পারে। কারণ আমাদের স্টুডেন্টরা প্রত্যেকের মধ্যে আলাদা বৈচিত্র্য, আলাদা ট্যালেন্ট, প্রত্যেক সাবজেক্টের প্রতি আলাদা তাদের ভিশন থাকে। তো কোনো এমন একটা সাবজেক্ট যদি চুজ করতে বলো, আমার জায়গায় দাঁড়িয়ে বা অন্য কারোর ক্ষেত্রেও এটি বলা সম্ভব নয়। তাহলে কি করব স্যার? এগুলো তো সব সমস্যার লিস্ট গেল, তাহলে আমি সমাধানে কিভাবে পৌঁছাতে পারি? তার জন্য আমি কিছু অপশনাল চুজিং ক্রাইটেরিয়া সেট করেছি। তোমরা যদি এই ক্রাইটেরিয়ার 5টি পয়েন্টকে একটুখানি টাইম দিয়ে, আবারও বলছি ফর্ম ফিল আপ হতেই এখনও দেরি আছে, অনেক প্রচুর টাইম আছে, যদি একটুখানি এই 5টি পয়েন্টের ওপর তোমরা একটুখানি টাইম দিয়ে ভাবতে শেখো, তাহলে তোমাদের একটা নিশ্চয়ই অপশনাল সাবজেক্ট বেরিয়ে আসবে। কীভাবে? ফার্স্ট পয়েন্ট, অ্যানালাইসিস অফ সিলেবাস অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। পিএসসির ওয়েবসাইটে এই 37টা অপশনাল পেপারের মধ্যে প্রত্যেকটা পেপারের সিলেবাস দেওয়া আছে। 37টা সিলেবাসই দেখার দরকার নেই, হয়তো দেখা গেল তার মধ্যে 3টে বা 5টা সাবজেক্টের সিলেবাস, 5টা সাবজেক্ট এমন যেটা তোমার ম্যাটার অফ ইন্টারেস্ট আছে বা তার প্রিভিয়াস নলেজ আছে বা ওভারল্যাপিং সাবজেক্ট। তাহলে সেই 5টি তুমি সিলেবাসকে আগে ট্যালি করো। ট্যালি করে দেখা গেল যে তাদের প্রিভিয়াস ইয়ারটাকেও কোনোভাবে ইন্টারনেটের মাধ্যমে দেখে সেখান থেকে একটু অ্যানালাইসিস করলে যে কেমন কোশ্চেন আসে, এই কোশ্চেনগুলো আসারলে কতটা অ্যান্সার দেওয়া যেতে পারে, বা এগুলো সম্পর্কে তোমার আইডিয়া বা নিজস্ব একটা যে কনসেপ্ট তৈরি হওয়া যে এই সাবজেক্টে এই প্রশ্ন আসতে পারে, সেইটি তোমার মনে একটা জায়গা তৈরি করবে। নেক্সট অবশ্যই যেটা দরকার সেটা হলো বুকস অর গাইডেন্স নোট। কোনো টিচারের থেকে যদি তোমরা যে 1 নম্বর পয়েন্ট অ্যানালাইসিস করার পর যে সাবজেক্টকে বেছেছো তার দেখতে হবে অ্যাভেলেবেল বুকস মার্কেটে বা পরিচিত কারোর কাছে বা যার কাছে তুমি গাইডেন্স নাও তার কাছে আছে কিনা। যদি সেটা না থাকে তাহলে কিন্তু
1 নম্বর পয়েন্টের অ্যানালিসিস করেও কিছু লাভ হবে না, রাইট? নাম্বার 3, যদি বলো যে তাহলে সাবজেক্ট চুজিংয়ের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্টটাকে কী করে আমি ডিসাইড করব, তাহলে আমি বলবো যে এমনই সাবজেক্ট হবে সেটা যেন তোমার ইন্টারেস্ট আর নলেজ এই দুটোর একটা পারফেক্ট ব্লেন্ড হয়। অর্থাৎ যে সাবজেক্টে একটা মিনিমাম ইন্টারেস্ট তোমার অলরেডি আছে এবং 10th বা 12th লেভেল অবধি নলেজ অলরেডি গেইন করে রেখেছো। না হলে কি হবে, এটা তো একটা লং লাস্টিং প্রিপারেশন। WBCS এর ফর্ম ফিল আপ থেকে চাকরি অ্যাপয়েন্টমেন্টের হাতে নেওয়া বা ইন্টারভিউ হওয়া অবধি প্রায় 2 বছর টাইম লাগে। অর্থাৎ 2 বছর ধরে একটা সাবজেক্টের প্রতি লেগে থাকতে প্রচুর ইন্টারেস্ট গ্রো করাতে হয়। সেটা যদি আমার সাবজেক্টে থাকে তাহলেই হবে। না হলে আমি যতই সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, এগ্রিকালচার এই সমস্ত সাবজেক্ট নিয়ে ভাবি না কেন, আমার কিন্তু সেটা অধরা থেকে যাবে। এমন বহু অ্যাসপিরেন্ট এটা সাক্ষী করেছে। তো আমাকে দেখতে হবে আমার ইন্টারেস্টও যাতে থাকে আর প্রিভিয়াস কিছুটা নলেজ থাকলে খুব ভালো হয়, যে আমাকে বেসিকটা অন্তত রেডি আছে বা ওই সাবজেক্টের কিছু আমি ইফস অ্যান্ড বাটস আমি জানি। এই জিনিসটা আমাকে একটা এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে। নাম্বার 4, যেহেতু 2 বছরের একটা স্টাডি প্লাস নামের মধ্যেই রয়েছে অপশনাল, নট কম্পালসারি। এখানে অপশনাল মানে কিন্তু এই না যে এটা না পড়লে আমার WBCS হয়ে যাবে কি গ্রুপ সি অথবা ডি, তাও সেই চান্স কমে যায় এই কারণে, কারণ গ্রুপ এ এবং বি এ ইন্টারভিউতে কল পাওয়ার পর যারা চাকরিটি পেল না তারাও কিন্তু সি এবং ডি এর লিস্টে ইনক্লুড হয়ে মেরিট লিস্ট তৈরি হতে পারে। তো সেই অর্থে তোমরা ভেবো না যে যারা গ্রুপ অপশনাল নিয়ে পড়েছে তারা কোনোভাবেই গ্রুপ সি অথবা ডিতে ঢুকবে না। তো সেই অর্থে একটা 2 বছরের কনসিস্টেন্ট স্টাডি তোমার দিতে হয় আপ টু ফর্ম ফিল আপ থেকে ইন্টারভিউতে যাওয়া পর্যন্ত, বা 1 বছর ব্যর্থ হলে দ্বিতীয় না হলে তৃতীয়, এই লেগে থাকাটাই WBCS, আর কিচ্ছু না। তোমার মধ্যে ট্যালেন্ট একটু আধটু কম হলেও চলবে, কিন্তু কারেজ, ধৈর্য, সাহস, এই ধরনের যে জিনিসগুলো প্রস্তুতির জন্য দরকার, এর কোনো একটি কমতি হলে তাহলে তোমাকে এখান থেকে সরে আসতে হবে। এটা একটা খুব কড়া সত্যি কথা। দেখো তোমরা অধ্যয়ন করে যে জিনিসটা কতটা সত্যি বা কতটা গ্রহণযোগ্য। তো তোমরা ফর্ম ফিল আপ করার ডে 1 থেকে অপশনাল স্টাডিটা চালিয়ে যেও এবং অবশ্যই যেদিন প্রিলিমস কোয়ালিফাই করবে তারপর থেকে মেন্স পরীক্ষা হওয়ার আগে পর্যন্ত রেগুলার মক এক্সাম দেওয়ার চেষ্টা করো। মক এক্সাম দেওয়ার খুব অসুবিধা থাকলে অন্তত কোশ্চেন্সগুলো যেগুলো আসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলোকে পড়ে লেখার চেষ্টা করবে, যে কতটা তুমি লিখতে পারছো, টাইম কভারেজ কতটা দিতে পারছো। বিকজ এখানেও একটা রাইটিং স্কিলের ব্যাপার থাকে। আমি প্রচুর পড়লাম কিন্তু লিখে আসতে পারলাম না, এরকম একটা ব্যাপার থেকে যাবে। হ্যাঁ, তো সেই অর্থে তোমাদেরকে একটা মক এক্সাম, এক বা একাধিক মক এক্সাম দিয়ে সেই ভীতিটাকে তাড়াতে হবে। লাস্ট পয়েন্ট, একটা পজিটিভ মাইন্ডসেট করতে হবে যে আমাকে গ্রুপ এ এবং বি পেতে হবে, ফার্স্ট অ্যাটেম্পটে পেতে হবে, নট গ্রুপ সি অ্যান্ড ডি। এ অথবা বি এর চাকরি পেতে হবে এবং প্রথম অ্যাটেম্পটেই পেতে হবে। এতে এটা বলা খুব একটা ইজি কাজ না, আমি বলে দিলাম, কিন্তু এর জন্য যে এক্সিকিউশনটা দরকার হয় এটা একটা মানে হিউজ টাস্ক, হিউজ হারকুলিয়ান টাস্ক বা লং লাস্টিং একটা জার্নি। তো সেইটা সবাই করতে পারে না, কিন্তু আমাকে প্রথম থেকে মাইন্ডসেট বানাতে হবে। আমরা জানি মাইন্ডসেট করা থাকলে পজিটিভলি সেটা নিয়ে আমরা এগানোর একটা আলাদা রসদ পেয়ে যাব। হিউম্যান ব্রেন আশা করি এরকমই জিনিসকে সাপোর্ট করে, তোমরা হয়তো আমার সাথে একমত হবে। তো এই 5টা জিনিস তোমরা এখন থেকে ভাবতে শুরু করো। ফর্ম ফিল আপের আগে একটা প্রাইম সাবজেক্ট পাচ্ছো, যে সাবজেক্টে ইন্টারেস্ট নলেজ অবশ্যই আছে, নোটস আছে, সেই সাবজেক্টটিকেই তোমরা ফর্ম ফিল আপের মাধ্যমে দেওয়ার চেষ্টা করো। আশা করি তোমরা বিফলে যাবে না। আজকের ভিডিও এখানেই শেষ করব। তোমরা বাকিরা যারা 2024-এর WBCS প্রিপারেশান নিয়ে ভিডিও বানাতে বা গাইডেন্স দিতে বলেছ তাদেরকে আমি পরবর্তী কোনো ভিডিওতে নিশ্চয়ই বলবো। আজকে অপশনাল পেপারটাই আমার মেন উদ্দেশ্য ছিল। সবশেষে বলি, আমি নিজে অপশনাল পেপার এগ্রিকালচার নিয়ে
2020-তে এক চান্সেই 2020-তে প্রথমবারই আমি এগ্রিকালচার অপশনাল নিই এবং তাতে উত্তীর্ণ হই। তো সেক্ষেত্রে এর আগে যতবার এক্সাম দিয়েছি আমার নিজস্ব গ্র্যাজুয়েশনের সাবজেক্ট অর্থাৎ কেমিস্ট্রি নিয়ে আমি ব্যর্থতার সম্মুখীন হয়েছি, যদিও আমার একাডেমিকে কেমিস্ট্রি খুব ভালো লাগার সাবজেক্ট এবং স্কোর আসতো আমার কলেজ লেভেলে, কিন্তু সেখান থেকে আমি বেরিয়ে এসে এগ্রিকালচার নিয়েই পরবর্তীকালে সার্থকতা পাই। আমারও কোথাও স্ট্র্যাটেজিক্যাল সমস্যা ছিল, সেখান থেকে আমি বেরিয়ে এসে এরকম কিছু ক্রাইটেরিয়ার মাধ্যমে এই সাবজেক্টটিকে খুঁজে পাই এবং আমার পূর্বে যে দপ্তরে আমি চাকরিরত ছিলাম সেইটা এগ্রিকালচার দপ্তর হওয়ার কারণে আমার বিশেষ সহায়তাও পেয়েছি। তো এই সব কিছু মিলে আমার এগ্রিকালচার নেওয়াটা সফল হয়েছে। আশা করি তোমরাও একদিন সফল হয়ে এমনই কোনো মঞ্চে দাঁড়িয়ে এরকম কথাগুলো শেয়ার করতে পারবে। বেস্ট অফ লাক এবং পড়াশোনা চালিয়ে যাও। নমস্কার।